ডিয়ার ভিউয়ার্স, সমসাময়িক ও ভূরাজনৈতিক বিষয়ভিত্তিক অনুষ্ঠান জিওপলিটিক্যাল শো চেস বোর্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সালমা আলী। বাংলাদেশ ও বহির্বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। এই অনুষ্ঠানে আমরা ভূরাজনৈতিক ঘটনাসমূহ সম্পর্কে জানব, এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং বিশিষ্টজনদের মতামত শুনব। আজকের আলোচনার নীতি মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা ছোট ভিডিও দেখে আসি। India's Border Security Force, BSF, is under scrutiny following reports that it has pushed approximately 300 individuals, including Rohingyas and even Indian citizens, across the border into Bangladesh over a recent 3-day period. These actions have ignited serious questions regarding their legality and the apparent absence of any formal procedures, according to sources and human rights observers. The alleged pushback method reportedly involves apprehending individuals near the border and returning them to Bangladesh without granting them legal recognition or access to due process within India. This specific practice has a degree of formal acknowledgement between the two nations, yet it remains controversial and highlights the complex humanitarian dimensions intertwined with the stringent legal and security challenges at the border. The Indian government and the BSF have yet to issue a formal statement responding to these latest allegations. However, the consistent reports of such pushbacks are fueling accusations of unlawful practices by Indian authorities and calls for greater transparency and adherence to due process along the border. আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সারোয়ার হোসেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, ভারতের পুশিন পদক্ষেপগুলো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উপর কী ধরনের প্রভাব ফেলছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন যে ভারতের পুশিন নীতি, যেটা আমাদের বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে ভারত সরকার, সেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের জন্য। আমরা জানি যে আন্তর্জাতিক আইনের কিছু বিষয় আছে। আন্তর্জাতিক আইন মেনে আমরা প্রতিবেশী দেশ এবং আমাদের বাংলাদেশ উভয়ই একটি সম্মানমূলক, একটি সম্মানসূচক সম্পর্ক ভিত্তিতে আমাদের পাশাপাশি থাকা উচিত। কিন্তু আমরা দেখছি ইদানিং যে ভারত সরকার বিভিন্নভাবে আসাম দিয়ে অথবা আমাদের পাহাড় হিলট্রেক্স যেখানে আছে সেখান দিয়ে আমরা দেখছি যে প্রতিনিয়ত পুশিনের চেষ্টা করে আসছে। এটি আন্তর্জাতিক আইনের একটি সুস্পষ্ট ব্যত্যয় এবং ভারত সরকার যে কাজটি করছে সেই কাজটি প্রথমেই আমাদের উচিত এখন রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া এবং ভারতকে এই বিষয়ে আন্তর্জাতিক আইনটি মনে করিয়ে দেওয়া। আপনারা জানেন যে আমাদের সাথে ভারতের একটি চুক্তি আছে, 1972 সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সে আইন মোতাবেক বাংলাদেশ সরকার চাইলে বাংলাদেশের যে কোনো নাগরিককে ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করতে পারে, বাট সেটি হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক তেমনি ভারতীয় কোনো নাগরিক যদি বাংলাদেশে আসতে চায় সেটারও একটি আইনি প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়া ব্যতি রেখে আমরা যদি দেখি যে বর্ডার ভারতের বিএসএফ তারা জোর করে বিভিন্ন অনৈতিকভাবে অন্যায়ভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন নাগরিকদের পুশ করার চেষ্টা করে, সেই বিষয়টি আসলেই হতাশাজনক এবং এটার জন্য আমাদের সরকারের উচিত একটি শক্ত পদক্ষেপ নেওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভারতের এই পদক্ষেপগুলো সব ধরনের আন্তর্জাতিক আইন, রাজনীতি ও সনদের লঙ্ঘন, এমনকি ভারতের নিজস্ব আইন কানুন ও সংবিধানেরও লঙ্ঘন হয়েছে। ভারতের নিজের দেশের ওপর কি এর কোনো প্রভাব পড়েছে? আপনি যে বিষয়টি বললেন যে আমরা পৃথিবীতে সমগ্র জাতিগোষ্ঠী বা দেশ যা আছি, আমরা সবাই কোনো না কোনোভাবে আন্তর্জাতিক চুক্তির দ্বারা বাড়িত এবং আন্তর্জাতিক চুক্তির দ্বারা আমাদের সিদ্ধান্তগুলো নির্দিষ্ট করা। ঠিক তেমনি আপনার কোনো দেশ থেকে অন্য দেশে কোনো নাগরিক কিভাবে যাবেন, অথবা আন্তর্জাতিকভাবে যদি আমি বলি অপরাধীদেরকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর বিষয়ে আমাদের কিছু আন্তর্জাতিক চুক্তি আছে এবং জাতিসংঘের অধীনে আমাদের কিছু চুক্তি আছে। সেই চুক্তিতে আমরা যেমন সেই চুক্তিতে সাইন করেছি, ঠিক তেমনি ভারতও সেই চুক্তিতে কিন্তু সাইন করেছে এবং সেটার অংশীদার তারাও। তো আন্তর্জাতিক আইন যেটা আছে সেটা ভারতকে যেভাবে মানতে হবে আমাদেরকেও মানতে হবে এবং সবাইকেই, যারা এই চুক্তিতে সাইন করেছে সবাইকে মানতে হবে। ভারত সেই চুক্তিটাকে আমি যদি বলি, ভারত সেই চুক্তিটাকে না মেনে অনৈতিকভাবে অন্যায়ভাবে আমাদের দেশে পুশিন করার চেষ্টা করছে। আর ভারতের মধ্যে যদি আপনি বলেন, আমরা জানি যে ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে। ভারতে প্রায় 20 কোটির উপরে মুসলিম জনগোষ্ঠী আছে। তো ভারতের কিছু অঞ্চলে ভারতীয় সরকার বা ভারতের প্রতিনিধিরা বলছে যে আসামের কিছু অঞ্চলে
যে মুসলিমরা আছে তারা অধিকাংশ বাংলাদেশি, অথবা অন্যান্য অঞ্চলে কলকাতায় কিছু লোককে বাংলাদেশি হিসেবে ধরা হচ্ছে, এবং তাদেরকে যখন তারা জোর করে আমাদের দেশে পুশিং করার চেষ্টা করছে, আমরা দেখছি সে দেশের মিডিয়াতেও এই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একজন শিক্ষক, যিনি 22 বছর ধরে সেখানে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, যার আধার কার্ড আছে, সব কিছু থাকার পরেও ভারতীয় সরকার জোরপূর্বক তাকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। তো খুব স্বাভাবিকভাবেই, যেহেতু ভারতে মুসলিম জনগোষ্ঠী একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে, সেখানে যখন এই ধরনের পুশিং করার চেষ্টা করবে, ভারতের অভ্যন্তরীণভাবে ভারত এটাতে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন কট্টর মোদী বিরোধী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, মুসলমানরা যার ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এই পুশিংয়ের পেছনে ভারতের স্থানীয় রাজনীতির কোনো ভূমিকা আছে বলে কি আপনি মনে করেন? জি, অবশ্যই। যেমন ভারতের যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, ওনার সমস্ত ভোটের প্রায় 35% ভোট হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর, এবং ভারতের যে মুসলিম জনগোষ্ঠী আছে তারা মনে করে যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তাদের জন্য একটি আস্থার জায়গা। ঠিক তেমনি আমরা দেখি যে ভারতে বিজেপির আগে যেটা ছিল না, ভারতে বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির এক ধরনের পদচারণা দেখা যাচ্ছে। সেখানে বিজেপির যারা আছেন তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এটার জন্য আমি মনে করি যে সেখানে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং নির্বাচনের বিষয়গুলো খুব বেশি প্রভাব বিস্তার করছে। বিজেপি চাচ্ছে হিন্দুত্ববাদী শক্তিটাকে শক্তিশালী করার জন্য মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করে তাদের যেই হিন্দুত্ববাদী এজেন্ডা এবং জনপ্রিয়তা, তথাকথিত উগ্রপন্থী জনপ্রিয়তা অর্জন করার জন্য বিজেপি এই কাজটি করছে। এবং সেখানে মমতা ব্যানার্জি কিন্তু খুব জোর গলায় বলছেন কেন্দ্র সরকার এখানে ভুল করছে, কেন্দ্র সরকার ভারতীয় জনগোষ্ঠীকে বাংলাদেশে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এটা নিয়ে কিন্তু আজকে না, সমসাময়িক সময়ে এই বিষয় নিয়ে ভারতে পশ্চিমবঙ্গে খুব বেশি আলোচনা হচ্ছে। আমরা জানি যে ভারতের পুশিংয়ের শিকার হয়েছে শরণার্থী পরিচয়ে ভারতে বসবাসকারী রোহিঙ্গারা। UNHCR এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন। তো ভারতের আর আন্তর্জাতিক সংস্থাগুলোর এই নিয়ে আর কি কিছু করার আছে? আমরা জানি বাংলাদেশে মায়ানমার থেকে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা এসেছে সাম্প্রতিক সময়ে, এবং ভারতও কিন্তু কিছু রোহিঙ্গা জনগোষ্ঠী সেখানে আশ্রয় নিয়েছে। তো আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যে ধরনের মানবিক আচরণ করেছি, জাতিসংঘের UNHCR এর যে সনদ মতে আমরা তাদেরকে খাবার থেকে শুরু করে আশ্রয়দান থেকে শুরু করে যে বিষয়গুলো করেছি, ভারত সরকার কিন্তু একই কাজ করেননি। ভারত সরকার তাদের পিছনে সীমান্তরক্ষী বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অথবা তাদেরকে ভারতে ঢুকতে না দিয়ে বাংলাদেশে ঢোকার জন্য জোর করে পুশিং করার চেষ্টা করেছে। এই বিষয়গুলো আসলে মানে সর্বসম্মতভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত এখানে সুস্পষ্টভাবে জাতিসংঘের যে সনদ, আমাদের জেনেভা কনভেনশন 1949-এর যে বিষয়বস্তু, সেগুলো সম্পূর্ণ অমান্য করছে এবং আইনের বাইরে গিয়ে তারা কাজগুলো করছে। ভারত থেকে মুসলমান, মায়ানমার থেকে রোহিঙ্গা, বাংলাদেশি ধীরে ধীরে একটি অঞ্চল জমাখানা বা রিজিওনাল ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে চলেছে কিনা? দেখুন, অনেকেই বাংলাদেশকে বলে যে বাংলাদেশ হচ্ছে আরেক ফিলিস্তিন। কিভাবে বলে? ফিলিস্তিন যেমন চারপাশে ইহুদি জনগোষ্ঠী দ্বারা পরিবেষ্টিত, বাংলাদেশের চারপাশে কিন্তু অমুসলিম রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। আমাদের চতুর্পাশে আমরা যদি আমাদের পূর্ব পাশ, উত্তর এবং পশ্চিম পাশে দেখি, 3 দিকে ভারত, আমাদের দক্ষিণ পূর্ব দিকে আছে মায়ানমার। তো ঠিক আমরা চারপাশেই আমাদের অঞ্চলগুলো হচ্ছে অমুসলিম অঞ্চল। সেই অমুসলিম অঞ্চল মাঝখানে একটি মুসলিম জনগোষ্ঠী। এই বিষয়টি ভারত হয়তোবা তাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে নিয়েছে যে আমরা একটা কাজ করি, আমাদের এখানে যেহেতু একটা ছোট্ট মুসলিম জনগোষ্ঠী আছে, এবং ভারত মনে করে যে তারা সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী এবং বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক বেশি দুর্বল, এই ধরনের চিন্তা হয়তোবা তাদের মধ্যে থাকতে পারে। সেই চিন্তা থেকে তারা আশেপাশের মুসলিম জনগোষ্ঠীকে পুশিং করে আমাদের এখানে একটি জমাখানার মতো করার চেষ্টা করতেই পারে। কিন্তু ভারতকে পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে একই ধর্মের একটি প্রায় 90% মানুষ একই ধর্মের, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক। তো এই জনগোষ্ঠীকে দুর্বল ভাবাটাও ভারতের জন্য আমার মনে হয় ঠিক না। আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে, আমাদের সরকারের, সুশীল সমাজের এবং গণমাধ্যমের আমাদেরকে কিছু করার আছে কিনা? অবশ্যই আমাদের উচিত হচ্ছে, আমাদের সুশীল সমাজ, আমাদের সাধারণ জনগণ, আমাদের ছাত্র, আমাদের এই সমাজের সর্বস্তরের মানুষের উচিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা, ভারতের এই আধিপত্যমূলক আচরণ, এটার বিরুদ্ধে কথা বলা, কলম লেখনির মাধ্যমে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা এবং জনগণকে সচেষ্ট করা। ধন্যবাদ স্যার, আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।
ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা ভারতের বাংলাদেশি মুসলমান পুশিনের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আশা করি আমরা সকলেই এই আলোচনা থেকে নতুন কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানটি শেষ করছি। সকলকে ধন্যবাদ।